শম্পা ঘোষের নাম রয়েছে। তাতে কি হয়েছে? এটা কি আপনার কি হয়েছে তাতে? ল উইল টেক ইট ওন কোর্স। কে হতে পারে কে হতে পারে না, আইন তো চলছে সুপ্রিম কোর্ট হাইকোর্টে। ল উইল টেক ইট ওন কোর্স। নির্মল বাবু, প্রিন্সিপাল ল উইল টেক ইট ওন কোর্স। প্রিন্সিপাল কনফার্ম করেছেন এটা আপনারই পুত্রবধূ। আমি জানি না সেটা, আমার কথা হচ্ছে কি আত্মীয় স্বজন নিয়ে তোমরা দেখো। আমি তোমার কথা আমি কি বলছি সেটা তোমাকে বলি, তুমি তো একটা কথা আছে না, কথা হচ্ছে এটা যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট। ল উইল টেক ইট ওন কোর্স। সত্য বেরোবে। ল উইল টেক ইট ওন কোর্স, সত্য বেরিয়ে যাবে। আমি বলতে পারবো না কিছু না দেখে, আমার কাছে তো কিছু আসে। আমার কাছে কোনো কাগজ নেই, আমার কাছে কোনো কাগজ নেই। যদি কেউ এসে থাকে, কোনো কাগজ এসে থাকে, আমি চেক করে বলবো। তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে, মিথ্যাও বেরিয়ে আসবে। ধন্যবাদ সব, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি কি নাম বেরিয়েছে, কি বেরিয়েছে, শিক্ষিকা না হলে নাম বেরোলো কি করে? আমি তা বলতে পারবো না। এইটুকু হচ্ছে যে নাম যখন বেরিয়েছে সম্পূর্ণ, আমি এইটুকু বলতে পারি সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে। আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই বেরোবে। ধন্যবাদ। আমি প্রাইমারি টিচার ছিলাম, আমি প্রাইমারিতে রেজিগনেশন দিয়ে আমি নতুন চাকরি 9-10-এ জয়েন করেছিলাম। আর দ্বিতীয়ত, যেহেতু সিবিআই লিস্টে নাম ছিল, আমি কিন্তু সিবিআইকে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি আমার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, সেখানে আমি কোনো দুর্নীতি করেছি কিনা বা কারোর কোনো টাকার বিনিময়ে চাকরি পেয়েছি কিনা সেটা আমাকে প্রমাণ করে দিই। আজ পর্যন্ত অনেককেই আমি জানি, আমাদের মতো ক্যান্ডিডেট যারা ছিল, সিবিআই ডেকে তাদের ইন্টারোগেশন করা হয়েছে, আমাকে করা হয়নি। এবং কেন করা হয়নি আমি জানি না। আমি প্রথম দিন থেকেই ইডি, সিবিআই যে কোনো তদন্তকারী সংস্থার সঙ্গে বসতে রাজি ছিলাম, কারণ আমি জানি আমি পরীক্ষা দিয়েছি, আমার প্রথম লিস্টে নাম ছিল এবং সেই অনুযায়ী ইন্টারভিউ হয়েছে, আমি চাকরি পেয়েছি। তারপর কেন আমার নামে অভিযোগটা এলো, সেই অভিযোগটা কিন্তু প্রমাণ করে দেওয়ার দায়িত্ব যে তদন্তকারী সংস্থা আমাকে টেন্টেড করে দিয়েছে আজকে, তাহলে তাকে কিন্তু প্রমাণ করে দেওয়ার কথা। 3 বছর ধরে তারা এখনো পর্যন্ত আমাকে জানায়নি যে কেন আমাকে এই টেন্টেড তালিকায় ফেলা হলো। লিস্টে কোনো ডিটেলস দেয়া নেই, আদৌ কি এরা ক্যান্ডিডেট, কোথাও চাকরি করছিলেন কি করছিলেন না। আর এত কম সংখ্যায় যদি অযোগ্য প্রার্থী হয়, এটাও বিশ্বাসযোগ্য বলে আমাদের মনে হচ্ছে না। এতদিন আমরা তো পেপার পত্র পত্রিকায় অনেক বেশি শুনেছি। তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে যদি এই লিস্ট সুপ্রিম কোর্টের ধ্যাতানিতে এসএসসি তার পকেট থেকে বের করলো, তার মানে এসএসসির কাছে এই লিস্ট আগে থেকে ছিল। যদি আগে থেকে থাকে তাহলে কেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বা ডিভিশন বেঞ্চে বা পরবর্তী সময় সুপ্রিম কোর্টে যখন শুনানি চলছিল সেই সময় কেন এই লিস্ট বের করা হয়নি? এই যে 26,000 চাকরি চলে গেল, তাদের মধ্যে যোগ্য যারা, আমি 2,000 যদি বাদ দিয়ে দিই, বাকি যে 24,000 যারা যোগ্য, তাদেরকে যে আর একবার পরীক্ষায় বসতে হচ্ছে, সেটা তো এদের জন্য, এসএসসির জন্য। এসএসসি বাদ দিয়ে এটা কেউ সার্টিফাই করতে পারে না যে কারা যোগ্য কারা অযোগ্য, কারা টেন্টে। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে 24,000 জনকে যোগ্য হয়েও পরীক্ষায় বসতে হচ্ছে, তাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের কলার ধরা উচিত। যার যার নাম আছে, 7টার নাম বেরিয়েছে, অনেকেরই নাম আছে, 18 জনের নাম আছে। সেখানে সুকান্ত মজুমদার কটাক্ষ করছে এই তালিকা ঠিক নয়, আরও সেখানে কিছু নাম যুক্ত হতে পারতো, কিন্তু সেগুলোকে ধামাচাপা দেওয়া হয়েছে। সুকান্ত মজুমদারদের বলুন যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মামলা করতে, বাজার গরম না করে যদি হিম্মত থাকে বা মামলা করুন। বাজার গরম করার কি দরকার আছে? বরঞ্চ সুকান্ত মজুমদার লিস্ট দেখে বলে দিই যে বিজেপির কতগুলো লোকের মধ্যে ছিল, শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়, সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলুন। কয়েকটা নাম যেখানে এসেছে, কিছু তৃণমূল নেতারাও পরিবারের লোক হয়েছে, সেটা শুধু তৃণমূল নেতা কেন, বিজেপি নেতা নেতৃত্বের নাম এসেছে তো। আচ্ছা, সেগুলো দেখুন, কাগজেই তো আছে, খবরেই তো আছে, বিজেপির নেতৃত্ব পেয়েছে, তৃণমূলের থেকে বিজেপিতে চলে গেছে।
সব শুভেন্দু অধিকারী ওপাশে করিয়েছে, মেদিনীপুর, দুটো মেদিনীপুর আর বাঁকুড়া, যেমন সবচেয়ে বেশি ওইখান থেকে এসেছে। দেখুন যেখানে একজন তৃণমূল নেত্রী সে বলছে সে যোগ্য প্রার্থী, তার অযোগ্য ইয়েতে তার নাম এসছে, তিনি হাইকোর্টে যাবেন। যাক না, আমি তো চাই যে যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানে যাবে ওরা সুপ্রিম কোর্ট থেকে বলিয়ে দিই যে ওরা যোগ্য, তখন তাকে যাবে। তাতে কি এই লিস্টটা বেরোনোর পর তাহলে কি তাদের পরীক্ষায় বসে সে তো কি হবে না হবে তো সুপ্রিম কোর্ট, এত তো যদির কথা তো উত্তর দিতে পারবো না আমি। সুপ্রিম কোর্ট যা বলবে তাই হবে, যাক না সব সুপ্রিম কোর্টে হাইকোর্টে যার যা বক্তব্য আছে। রাজনৈতিক কথা বলে বাজার ফাটিয়ে লাভ নেই ভাই। হিম্মত থাকে শিরদাঁড়ার সোজা থাকলে যান সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে বলুন এই লিস্ট বোগাস বা এই লিস্টে অযোগ্য বলে যারা বলেছে তারা অযোগ্য নয়, যা আছে সব কোর্টে হবে। পিছনের দরজা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের 90 ভাগ টাকা দিয়ে আর 10 ভাগ পার্টির সুপারিশ। 6-7 হাজার ঢুকিয়েছে, তার মধ্যে 10% ধরে নিন 500-600 পার্টির নেতাদের সুপারিশে, তাদের আত্মীয় স্বজন, আর 90% টাকার বিনিময়ে যার কালেক্টর ছিলেন জীবনকৃষ্ণ সাহা, কালীঘাটের কাকু ইত্যাদি। আপনি আমার একটা আত্মীয়র নামও পাবেন না। আর আমার সঙ্গে যারা বিজেপিতে যোগদান করেছে 20 সাল থেকে অদ্যাবধি, আমার ডায়ে বাঁয়ে পিছনে একটা লোককে পাবেন না। উনি কখন জলে থাকেন কখন স্থলে থাকেন উনি জানেন না। উনি সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় কথা বলেছেন। এবং আপনাদের শুনে রাখা দরকার, এই ডাকাত পার্থ চ্যাটার্জির সঙ্গে আমি বাক্যালাপ করতাম না, এটা শুনে রাখা দরকার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।